ব্যাংকগুলোতে উৎসব কেন্দ্রিক টাকা তোলার চাপ, কল মানির সুদহার দাঁড়িয়েছে 10%। প্রয়োজনীয় তারল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। পলাতক এমপিদের আনা ল্যান্ড ক্রুজার কিনতে চায় চট্টগ্রাম বন্দর। প্রতিটির দাম 9.5 কোটি টাকার বেশি। দ্বিতীয় নিলাম হবে 30টি গাড়ির। ঈদ ঘিরে বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের চাহিদা বেশি। মূল্য ছাড়ে নানা অফার বিক্রেতাদের। আমের রাজধানী রাজশাহীর গাছে গাছে মুকুল। 10,000 কোটি টাকার বাণিজ্যের আশা। নতুন পাতা আসায় পাবনায় লিচুর ফলনে বিপর্যয়ের শঙ্কা। এবং কানাডার ওপর 50% শুল্ক আরোপ প্রত্যাহার ট্রাম্পের, জানালো হোয়াইট হাউস। প্রশাসনিক দফতর চালু রাখার তহবিল দিতে আইন পাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ঈদ সামনে রেখে ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। ঈদকে সামনে রেখে ব্যাংকগুলোতে বাড়তে শুরু করেছে টাকা তোলার চাপ। এর জেরে কল মানি মার্কেটে গড় সুদহার দাঁড়িয়েছে 10%। উৎসব কেন্দ্রিক অর্থনীতির গতি বাড়াতে ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী নগদ টাকার সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উৎসবকে কেন্দ্র করে চাঙ্গা হয় ব্যবসা বাণিজ্য, বাড়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেন, চাহিদা বাড়ে নগদ টাকার। তাই ঈদকে সামনে রেখে ব্যাংকমুখ গ্রাহকদের ভিড়। প্রয়োজন মতো টাকা তুলতে পারা নিয়ে তাদের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কিছু ট্রানজেকশন আছে যেগুলো আমরা মোটামুটি করতে পারছি, ভালোভাবেই করতে পারতেছি। আমাদের লেনদেনগুলো ঠিকঠাক মতন হচ্ছে। অনেক ব্যাংক দিচ্ছে না, লেট করছে। মাঝে তো আরও অনেক সংকট ছিল, তখন দেখা গেছে ব্যাংকে আমরা যতটা চাহিদা ছিল ততটা আমরা দিতে পারে নাই। অনেকগুলো ব্যাংকে হচ্ছে যে টাকা পয়সা গ্রাহককে দিতে পারে না বা ট্রানজ্যাকশন অনেক সমস্যা আছে। বাট স্টিল নাও এখন দেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেকটাই সচল হয়ে এসেছে। ব্যাংকগুলো শুধুমাত্র বড় গ্রাহকদের দিকে নজর না দিয়ে অর্থনীতি সচল রাখতে ছোট গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ ব্যাংক সংশ্লিষ্টদের। যেই ব্যাংকিং অতি দরিদ্র সাধারণ মানুষের ব্যাপারে দায়বদ্ধতা অনুভব করে না, যেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনে করে যে নাকি আমার কাছে কারি টাকা নিয়ে আসতে পারবে, সেই আমার গ্রাহক, এবং তার জন্য পার্সোনালাইজড সার্ভিস দেওয়াটাকেই আমি ব্যাংকিং সেক্টরের সেবার ক্ষেত্রে আমি আমার ভালো বা বড় অঙ্গীকার মনে করি। এই ব্যাংকিংয়ের প্রতি আমার কোনো দরদ নাই। রুগ্ন ব্যাংকগুলোর গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা তোলার সুযোগ করে দিতে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যেগুলো রুগ্ন ব্যাংক, তাই না, সেগুলোর থেকে যাতে টাকা পয়সা যাতে গ্রাহকরা পায়, অন্তত সেই ব্যবস্থাগুলো করার জন্য ফর দ্য টাইম বিং সেন্ট্রাল ব্যাংকের আর ব্যবস্থা নিতে হবে। তুমি লিকুইডিটি ক্রাইসিসে কেন তোমার টাকাগুলো উদ্ধার হয় না, এই তো তুমি আমাকে দেখাও তুমি 6 মাসে কী করছো। তো যারা বেশি ভালো করতে পারছে তাদেরকে বেশি টাকা দেবে, যারা খারাপ করতে পারছে তাদেরকে দিবেই না। টাকা তোলার চাপ সামাল দিতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে স্বল্প সময়ের জন্য টাকা ধার করে। কল মানি মার্কেট নামে পরিচিত এই ব্যবস্থায় এখন সুদহার ছাড়িয়েছে 10%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। এ পর্যায়ে আমরা চলে যাব আলোচনায়। জনাব মাহফুজ কবির, আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, ঈদ ঘিরে হচ্ছে আমাদের ঈদ ও রমজান ঘিরে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আপনি কেমনটা দেখছেন এখন? হ্যাঁ, আসলে গতিশীলতা ভালোই হচ্ছে। মনে হচ্ছে যে এবার একটু আগেই আসলে এগুলো শুরু হয়ে গেছে কেনাকাটার চাপ, এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাংকেও বেশ চাপ বেড়েছে। মানে ব্যাংকগুলোতে বিশেষ করে যে সরকারি বেসরকারি দু ধরনের বাণিজ্যিক ব্যাংকে কিন্তু গ্রাহকরা প্রচুর চাপ দিচ্ছেন নগদ টাকার জন্য। যদিও আজকাল এই বিকাশ এবং এই যে মোবাইল যে সমস্ত ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ক্রেডিট কার্ড এগুলো ব্যবহার বেড়ে গেছে গ্রামে গঞ্জে, কিন্তু তারপরেও মানুষ আসলে ব্যাংকমুখী হচ্ছে নগদ টাকা দিয়ে আসলে তারা কেনাকাটা করার জন্য। তো এই গতিটা অনেক বেড়ে গেছে এবং আরও সামনের দিনগুলোতে বাড়বে। আর যেহেতু এই বছর সরকারি ছুটিটা বেশ আগেই শুরু হচ্ছে,
তো এই কারণে আমার মনে হয় কি যে এই সামনের দিনগুলোতে কেনাকাটা আরো বেশি বাড়বে এবং এই নগদ অর্থের চাহিদা আরো বেশি বাড়বে। আপনি যেমনটা বলছিলেন নগদ টাকার চাহিদা এখন বেশি এবং বাড়ছে, এগুলো পূরণে ব্যাংকগুলো কতটা প্রস্তুত বা তাদের প্রস্তুতি কেমন রাখা উচিত? আসলে ব্যাংকগুলোর সেই রকম ভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগটা কম, কারণ হলো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে এবং এটা আসলে সব সময়ের জন্যই প্রযোজ্য। মানে এই ঈদ বা উৎসবকে কেন্দ্র করে যে বাড়তি টাকা রাখার যে সুযোগ ব্যাংকগুলোতে সেগুলো কিন্তু অনেকটা কম, মানে মূলত এই মুদ্রানীতির কারণে। আর এর পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক তারা কিন্তু এই অর্থ সংকটে আছে। মানে বলা হচ্ছিল যে এই ইসলামী ধারার কিছু ব্যাংক রয়েছে তারাই শুধু অর্থ সংকটে আছে, বিষয়টা এরকম নয়। মানে 10-12টা ভালো ব্যাংক বাদে অন্য সব ব্যাংকে কিন্তু মোটামুটি ভাবে কিছুটা তারল্য সংকট রয়েছে। এই কারণেই আসলে গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী আসলে সেইভাবে নগদ অর্থের সরবরাহ করা যাচ্ছে না এই মুহূর্তে। এছাড়া আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম কল মানি, যেটি হচ্ছে ব্যাংকগুলোর নগদ টাকার যে চাহিদা সেটি মেটানোর জন্য ব্যাংক একে অপরকে দিয়ে থাকে একটি স্বল্প সময়ের জন্য। এই কল মানির গড় সুদ হার আমরা এখন দেখতে পাচ্ছি 10%। এইটি কিভাবে দেখছেন? আসলে এত আগেই যে কল মানির সুদের হার সেটা এত বেশি হয়ে যাবে, মানে 10% হয়ে যাবে, সেটা আমি আসলে ভাবিনি। আমার ধারণা ছিল যে হয়তো ঈদের 7 থেকে 10 দিন আগে হয়তো অনেক বেশি হবে রেট। তো বাংলাদেশের ইতিহাসে এমনও আছে যে কলমানির রেকর্ড সুদ হারও আছে 25% মতো। তো সেই অবস্থা এখনো যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন খুব দ্রুত যদি এই অর্থ মানে নগদ অর্থ ব্যাংকগুলোতে সরবরাহ করা না হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো কলমানির সুদের হার আরও বাড়তে পারে। এখন বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে যে এই সকালে গ্রাহক যাচ্ছেন 10টার সময়, তাদেরকে বলা হচ্ছে যে অর্থটা আসবে, আসতে আসতে দেখা যাচ্ছে যে 2টা বেজে যাচ্ছে, ওই টাকার গাড়ি নিয়ে নাকি যাচ্ছে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কি যে এখানে একটা ডোমিনো এফেক্ট রয়েছে। মানে যদি গ্রাহকেরা দেখেন যে না ওই হয়তো এক ব্যাংকে তিনি গিয়ে পাচ্ছেন না, তখন ওই ব্যাংকের উপরে গিয়ে আরো অনেক সময় হুমড়ি খেয়ে পড়েন। তো যার ফলে একটা লম্বা কিউ দেখা যায়। তো এইরকম একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে হয়তো সামনের দিনগুলোতে এই মানে কল মানি রেট আরো বাড়তে পারে। তো এই যে অবস্থা, তো আমি মনে করি যে এই সংকট তো আসলে সবাই জানেন। মানে বাংলাদেশ ব্যাংকের যে ব্যবস্থাপক যারা রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা সবাই জানেন যে এই ঈদকে কেন্দ্র করে বড় রকমের একটা লেনদেন হয় এবং এই সময় গ্রাহকদের অনেক টাকার চাহিদা থাকে। আর এর পাশাপাশি শুধুমাত্র যারা গ্রাহক তারাই নন, ব্যবসায়ীদেরও কিন্তু অর্থের প্রয়োজন থাকে, যে তারা নগদ অর্থ ব্যবহার করেন। বিশেষ করে যারা একটু ছোট মাঝারি ব্যবসায়ী, যারা ফুটপাতে ব্যবসা করছেন বা ইনফরমাল সেক্টর রয়েছেন, প্রত্যেকেরই আসলে নগদ অর্থ দরকার। তো সুতরাং এই সময়টাকে কেন্দ্র করে আমি মনে করি যে বড় অঙ্কের অর্থ মানে অতিরিক্ত তারল্য আসলে ব্যাংকগুলোতে থাকা উচিত এবং তার জন্য বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আসলে ব্যবস্থা করা উচিত। তো সেটা করতে পারলে আমি মনে করি যে এই যে অস্বাভাবিক যে কলমানি রেট সেটাকে কমানো সম্ভব এবং গ্রাহকদের যে ভোগান্তি সেটাও কমানো সম্ভব। মানে যখন গ্রাহক ব্যাংকে গিয়ে অর্থ চাইবেন তখনই যাতে তারা পেতে পারেন। তো সেই ব্যবস্থাটা আসলে থাকতে হবে, যেটা এই বছর আসলে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ব্যাংকগুলো হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সংকটের যে সরবরাহ নিশ্চিত করার কি কি পদক্ষেপ নেওয়া উচিত এখন আপনার মনে হয়? তো আমি মনে করি যে এই যে ঈদকে কেন্দ্র করে যে ব্যবসা সেটা কিন্তু অনেক বড় একটা ব্যবসা। প্রত্যেকটা খাতেই কিন্তু আসলে এই অর্থের দরকার হয় এবং সবাই আসলে এই সময় কেনাকাটা করেন এবং বড় রকমের বিনিয়োগও করে থাকেন, যেমন তেমনি করে আসলে গ্রাহকেরাও এই বিপুল পরিমাণে কেনাকাটা করে থাকেন। তো সুতরাং এইটাকে সামনে রেখে অর্থনীতিকে চাঙ্গা করার একটা বড় সুযোগ এসেছে আমাদের সামনে। তো এইটাকে ব্যবহার করার জন্যই আসলে মুদ্রানীতিকে সেভাবে অন্তত শর্ট টার্মের জন্য অন্তত 1-1.5 মাসের জন্য হলেও কিছুটা ফ্লেক্সিবল করা দরকার ছিল এবং প্রত্যেকটা ব্যাংকে কিছু অর্থ রাখার দরকার ছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এই ইসলামী ধারার যে কয়েকটা ব্যাংক রয়েছে তাদের তারল্য সংকট কিছুটা কমেছে এবং ছোট ছোট যারা চেক নিয়ে যাচ্ছেন তারা কিন্তু অর্থটা নিয়ে আসতে পারছেন তুলে, কিন্তু একটু বড় আকারের হয়তো চেক নিয়ে গেলে তখন আর টাকাটা তোলা যাচ্ছে না। তাদের তারল্য বেড়েছে, তার কারণ তাদের আমানত বেড়েছে একেবারে গ্রামে গঞ্জে। কিন্তু তার মানে এই নয় যে এই ঈদের সময়টাতে যে বড় রকমের ব্যবসা বাণিজ্য হয় এবং লোকজনের যে অর্থের প্রয়োজন হয় কেনাকাটার জন্য, তো সেই পরিমাণে তারল্য কিন্তু এখনো তারা যোগান দিতে পারছেন না। কিন্তু আসলে তো অর্থনীতিকে গতিশীল রাখতে হবে, ব্যাংকগুলোকে স্বাভাবিক পর্যায়ে রাখতে হবে। তো এটার জন্য আমি মনে করি যে একটু আগে থেকেই একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রসর হওয়া উচিত ছিল, যে এই সময় অর্থনীতির যেমন গতি হবে তেমনি ব্যাংকগুলো একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এই ব্যবসা বাণিজ্য করতে পারলে। তো সেইভাবে যদি আসলে একটু আমাদের পরিকল্পনা থাকতো বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, তাহলে আমি মনে করি যে এই সুযোগে আসলে দুর্বল ব্যাংকগুলোকে কিছুটা সবল করা যেতে পারতো। তো এখন সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ ব্যাংক হাতছাড়া করেছে, হাতে কিছুটা এখনো সময় রয়েছে।
চাইলে 1-2 দিনের ভিতরেই বাংলাদেশ ব্যাংক এরকম একটা ব্যবস্থা করতে পারে যাতে এই দুর্বল ব্যাংকগুলোতে অর্থ সংস্থান হতে পারে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে টাকার সরবরাহ তথা লেনদেন বাড়লে দেশের অর্থনীতিতে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখে? হ্যাঁ, আসলে এই লেনদেনটাই অর্থনীতির প্রাণ। মানে ব্যাংকে টাকা আছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি রয়েছে, আমানত রয়েছে, কিন্তু যদি এই অর্থটা সার্কুলেট না হয়, মানে মানুষের মধ্যে যদি হাত বদল না হয় এবং ব্যবসায়ীর সঙ্গে আসলে ক্রেতাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটা যদি করে না ওঠে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থটা থেকে লাভ নেই। যে ব্যাংকে অর্থ গচ্ছিত আছে, ভল্টে আছে, কিন্তু মানুষের হাতে টাকা নিয়ে তারা যে আসলে লেনদেন করবেন, কেনাকাটা করবেন, তো সেই সুযোগটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অর্থ ব্যবস্থা বা মুদ্রানীতির তেমন কোনো মানে হয় না। তাই আমি মনে করি যে এই ঈদকে কেন্দ্র করে যে একটা বড় সুযোগ এসেছিল, সেই সুযোগটা কিন্তু আমরা অনেকটা হাতছাড়া করেছি এবং বিভিন্ন জায়গাতে ব্যাংকে গিয়ে দেখা যায় যে ক্রেতারা অর্থ পাচ্ছেন না। তো সুতরাং আমি মনে করি যে মুদ্রানীতির ধরনটা এমন হতে হবে যাতে করে মানুষ উৎসাহিত হয়ে কেনাকাটা করতে বা ব্যবসা বাণিজ্য করতে, এবং সেইভাবে আমি মনে করি যে এইটাকে সাজাতে হবে। তো এখন আমরা উৎসবের অর্ধেকটা পার করেছি এই টাইম পিরিয়ডে, কিন্তু সামনে কিন্তু আমাদের আরো 2টো উৎসব রয়েছে। একটা হলো যে এই বাংলা নববর্ষ, এবং তারপর পরেই কিন্তু এই একটা কোরবানির ঈদ রয়েছে। তো এই সময়ের জন্য আমার মনে হয় যে আগামী 2.5 থেকে 3 মাসের একটা পরিকল্পনা করতে হবে বাংলাদেশ ব্যাংককে, যাতে করে এই সময়টাতে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যাংকে তারল্য হিসেবে থাকে এবং প্রয়োজনে এর জন্য স্পেশাল ফান্ড তৈরি করে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটি অর্থের ব্যবস্থা করতে পারে। এইটা করলে আমি মনে করি যে মানুষের এই যে কেনাকাটার চাহিদাটা বাড়বে, এবং যতটা হাত বদল হবে অর্থ, যত ট্রানজেকশন হবে, লেনদেন হবে, ততই অর্থনীতির গতি সঞ্চার হবে। ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এখানে শেষ করতে হচ্ছে। আমরা আলোচনা করছিলাম ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ নিয়ে ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। এবার বন্দর বাণিজ্যের খবর। পলাতক ও সাবেক সংসদ সদস্যদের নামে আনা 5টি ল্যান্ড ক্রুজার কিনতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরাসরি নিলামে অংশ না নিলেও প্রতিটি গাড়ি 9,67,00,000 টাকা রিজার্ভ মূল্যে কিনতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে প্রথম নিলামে বিক্রি না হওয়া এমপি কোটার 30টি গাড়ির জন্য দ্বিতীয় দফায় নিলাম আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাক্ষাৎচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে গত 7 মাসের বেশি সময় ধরে পড়ে থাকা এমপি কোটার এসব গাড়ি এমনিতেই সাধারণের ব্যবহারের অনুমতি নেই, তাই কিনে নিয়ে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি 5টি ভিআইপি ল্যান্ড ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে। কাস্টমস যেই নিলাম প্রক্রিয়ায় যাচ্ছে সেখানে তাদের রিজার্ভ ভ্যালু অনুযায়ী তারা কোনো রকম দাম পাচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি যে কাস্টমসের রিজার্ভ ভ্যালুতে আমরা 5টা গাড়ি কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ি রিজার্ভ মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করে 24টি গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য 3,10,00,000 টাকা উঠল। রিজার্ভ মূল্যের 60% না হয় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। এমনকি 9টি গাড়ি কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো বিডার। বন্দর যদি 9,67,00,000 টাকায় আমার গাড়িগুলো নিতে চাই, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব। সরকার রাজস্ব অনেক বেশি পাবে, কারণ 60% আমার কিন্তু কাভার করে নাই, সেখানে বন্দর 100% রিজার্ভ ভ্যালুতে আমার গাড়িগুলো নিতে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেল গাড়ি কিনতে গেলে বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডার নেতারা। বিশেষ করে এমপি কোটার গাড়িগুলো নিলাম ক্যাটালগভুক্ত হওয়ায় নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাড়ি কিনতে হবে বন্দরকে। কিন্তু কোনো সংস্থা ব্যক্তিগতভাবে যদি কিনতে চায়, ওইটা তো আপনাকে পার্টিসিপেট করতে হবে টেন্ডারের মাধ্যমে। আর উদ্যোতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারের নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা, কিন্তু দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা বিনা শুল্কে 1 থেকে 1.5 কোটি টাকায় আমদানি করলো। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ায় এসব গাড়ি ডেলিভারি নিতে পারেনি। এমপি কোটায় আনা এসব গাড়ি নিলামে বিক্রির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে পর্যাপ্ত দর না ওঠায় বিক্রি হয়নি একটি গাড়িও। দ্বিতীয় নিলামও
আদৌ এসব গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান কাস্টমস কর্মকর্তারা। তবে রিজার্ভ ভ্যালুতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি কেনার যে আগ্রহ দেখিয়েছে এটিকে কাস্টমস আশার আলো হিসাবেই দেখছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে সেখানে। গাজীপুরের এই মহাসড়ক অবরোধের দৃশ্য এখন প্রতিদিনেরই বলা চলে, কেননা প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় শ্রমিকরা আসলে মহাসড়কে নেমে আসছেন, শ্রমিকরা আসলে মহাসড়ক অবরোধ করে আসলে তারা আন্দোলন করছেন। বিশেষ করে যদি বলি আজকের এই ঘটনাটি মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকায়, এবং সেই এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের একজন কর্মচারী আসলে তিনি রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আসলে তিনি আহত হন, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আসলে এই ঘটনা যখন জানাজানি হয় তারপরই কিন্তু শ্রমিকরা যারা রয়েছেন তারা সকলেই রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় নেমে মহাসড়ক আটকে তারা মানববন্ধন করছেন, আন্দোলন করছেন। বিশেষ করে শ্রমিক মৃত্যুর যে ঘটনা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে বলা চলে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো জায়গায় আসলে শ্রমিকদের এমন হতাহতের ঘটনা পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বেশ কয়েক জায়গায়, বিশেষ করে একটি ঘটনাই নয়, বিশেষ করে বলি আজকেও কিন্তু প্রায় 3 থেকে 4টি জায়গায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে কিন্তু মানববন্ধন করছে শ্রমিকরা। এই ঘটনাগুলোকে আমরা যেভাবে দেখছি যে এই ঘটনায় বিশেষ করে যদি বলি সকালে আমরা দেখেছি এই সড়কে এসে তারা গাছ ফেলে আগুন ধরে কিন্তু মানববন্ধন করছেন। বিশেষ করে একটি দাবি তারা করছেন, মহাসড়কে অটো চলাচলের যেই আসলে নিষেধাজ্ঞা, মহাসড়কে চলতে পারবে না, সেটি কিন্তু কোনোভাবেই এই সড়কে মানা হয় না। আর সেই কারণেই কিন্তু এই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে আসলে এই স্থানীয়রা, বিশেষ করে যদি বলি আজকের এই আন্দোলনে শুধুমাত্র এই গার্মেন্টস শ্রমিকরা নয়, শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু মানববন্ধন করছেন। তারা যেটি বলছেন যে মহাসড়কে আসলে অটোরিকশা চলাচলের ফলে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটে। আমরা দেখেছি যে তাদের এই অবরোধ, বিশেষ করে এই সড়ক উন্মুক্ত অর্থাৎ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে পুলিশ, বিশেষ করে স্থানীয় থানা পুলিশ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশের একাধিক ইউনিটকে আমরা দেখেছি যে এখানে এসে তারা আসলে কথা বলার চেষ্টা করেছেন শ্রমিকদের সাথে, এবং বিশেষ করে এই সড়কটি উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করেছে। তবে কোনোভাবেই শ্রমিকরা এখন পর্যন্ত সড়ক ছাড়েনি। প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবত এই সড়কটি অবরোধ হয়ে রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। দর্শক, এবার জানাবো পুঁজি বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আমরা যেমনটা গত দিন দেখেছিলাম, লেনদেন শেষ হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে, এবং আমরা আজও দেখতে পাচ্ছি প্রথম 1.5 ঘন্টায় হচ্ছে লেনদেন হওয়ার সূচকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি সূচকই হচ্ছে বেড়েছে, এবং এর মধ্যে প্রধান সূচক ডিএসই এক সূচক বেড়েছে 16 পয়েন্ট, এবং এটি অবস্থান করছে 5216 পয়েন্টে, এবং সরিয়া সূচক যেটি রয়েছে সেটি অবস্থান করছে 1168 পয়েন্টে। এটি প্রথম 1.5 ঘন্টায় বেড়েছে হচ্ছে 4.57 পয়েন্ট, এবং ভালো 30টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত যে সূচকটি রয়েছে সেটি হচ্ছে DS30 সূচক। এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1898 পয়েন্টে, এবং লেনদেন হয়েছে এই মুহূর্ত পর্যন্ত লেনদেন হয়েছে 191 কোটি টাকার শেয়ারের। এবং আমরা যদি টপ 20-র অবস্থান দেখি যে কোন প্রতিষ্ঠানের শেয়ার দর কত দামে বিক্রি হচ্ছে, এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম, এবং এটির প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে 87 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে, এবং 88 টাকা হচ্ছে এটি সর্বোচ্চ মূল্য উঠেছিল। এবং এরপরে রয়েছে খান ব্রাদার্স, 3 নম্বরে রয়েছে ওরিয়ন ইনফিউশন, 3 নম্বরে রয়েছে, আমরা যদি দেখি 3 নম্বরে রয়েছে হচ্ছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এবং এরপরে রয়েছে ফুয়াং ফুডস। এবং ফুয়াং ফুডসের প্রতিটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে 16 টাকা 19 পয়সায় বিক্রি হচ্ছে, এবং এটি সর্বোচ্চ মূল্য 17 টাকা পর্যন্ত বেড়েছিল। এবং এই ছিল আমার কাছে ঢাকার শেয়ার বাজারের সবশেষ খবর। কর্ণফুলী নদীতে ভাসমান গুদাম রোধে এবং অনিবন্ধিত নৌযানের বিরুদ্ধে নৌ পরিবহন অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে।
নৌযানগুলোতে ভাসমান অবস্থায় গুদাম কাজে ব্যবহার করছে, এমন অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু নৌ পরিবহন অধিদপ্তর সকাল 11টার দিকে নগরীর যে বাংলাবাজার ঘাট আছে সেখান থেকে 2টি মেটাল শার্ক স্পিড বোটে করে অভিযান শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে আছি কর্ণফুলী নদীতে, এবং সেই নদীতে কোনো নৌযান ভাসমান অবস্থায় যে গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা সেই অভিযান কিন্তু অধিদপ্তরের পক্ষ থেকে যারা ম্যাজিস্ট্রেট আছেন তারা কিন্তু পরিচালনা করছেন। এই অভিযানের যে উদ্দেশ্য সেটা মূলত হচ্ছে যে ভোগ্যপণ্য, বিশেষ করে রমজান মাসে যেসব ভোগ্যপণ্যের চাহিদা থাকে সেসব ভোগ্যপণ্যগুলোকে নৌযানে করে কর্ণফুলী নদী এবং আশপাশের সাগরগুলোতে তারা ভাসমান অবস্থায় রাখছেন, সেই অভিযোগটা আছে। সেই অভিযোগগুলোর মালামাল যেন তারা দ্রুত খালাস করে সেজন্য তদারকি করছেন। আর বিশেষ করে সম্প্রতি সময়ে বন্দর কিন্তু একটা আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে 32 ঘন্টার মধ্যে বন্দর এলাকা, বিশেষ করে বন্দরের যে কর্ণফুলী এবং যেসব সাগর আছে সেখানে সীমানায় যেসব নদী বিশেষ করে লাইটারের জাহাজ অবস্থান করছে সেগুলো যেন 72 ঘন্টার মধ্যে বন্দর এলাকা ত্যাগ করে সেই নির্দেশনা কিন্তু রয়েছে, এবং সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা তদারকি করা হচ্ছে। পাশাপাশি সেসব নাবিকদের সেফটি সিকিউরিটি যেসব নিয়ম কানুন আছে সেসব নিয়ম কানুনগুলো মানা হচ্ছে কিনা সেটাও তদারকি করা হচ্ছে। এবং সর্বশেষ পরশুদিনও কিন্তু এই ধরনের একটি অভিযান কোস্টগার্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। আজকে নৌ পরিবহন অধিদপ্তর কোস্টগার্ড মিলে কিন্তু এই যে অভিযান সেটা পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকে বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের দিকে। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। অন্তরা সেনের রিপোর্ট। ঈদের সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে। ঈদের উপলক্ষে আমি এবার ইয়ারবাড কিনতে আসছি। এবার হচ্ছে একটা নিউ ফোন নেওয়ার ইচ্ছা আছে, সাথে হচ্ছে ফোনের সাথে যেহেতু অবশ্যই একটা হেডফোন না হলে তো চলেই না। আর বাসায় যেহেতু আমি একটু গান শুনতে বেশি পছন্দ করি, তার সাথে হচ্ছে আমি একটা সাউন্ড বক্স নিতে চাচ্ছি। এখন একটা মোবাইল কিনা হয়েছে, ঈদ উপলক্ষে একটা স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছা আছে। চাহিদা বেড়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণ পিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কর্ডলেস হেডফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার। হ্যাঁ, তারপরে আমাদের যে আধুনিক যে ল্যাপটপগুলো আছে, ফোল্ডিং ল্যাপটপগুলো আছে, ল্যাপটপগুলো মানে বেশি সেল হচ্ছে। হ্যান্ডের কিছু ইয়ারবাডস আসছে যেগুলো হচ্ছে আপনার লং জার্নির জন্য, কারণ ঈদে তো অনেকেই ট্যুরে যায়, এই জন্য ওই জিনিসটাও বেশি চলতেছে। ছোট বাচ্চারা যেমন স্মার্ট ওয়াচ নিতেছে, নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে, সিম সহ অ্যান্ড্রয়েড। ওভারহেড হেডফোন আছে, ইয়ারবাডস আছে, পাওয়ার ব্যাংকও আছে। এদিকে ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসি আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতে এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে, এবং সাথে কুপন আছে এবং বিভিন্ন ধরনের ভাউচার অফার আছে। ফোন, ঘড়ি সহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী অঞ্চলের আমের বাগানগুলো মুকুলে ছেয়ে গেছে। এবছর বেশ ভালো ফলনের আশা বাগান মালিকদের, তবে রফতানি প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। চলতি মৌসুমে প্রায় 10,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা। এদিকে সঠিক পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলো 2 সপ্তাহ আগেই ছেয়ে গেছে আমের মুকুলে। অনেক বাগানে মুকুল থেকে গুটি হয়েছে। প্রচুর পরিমাণ মুকুল হওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।
আবহাওয়া অনুকূলে থাকায় একই অবস্থা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোর। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মালিক শ্রমিকরা। আলু যেমন কোলেস্টোর করা হয়, যে আম যদি কোলেস্টোর করা যায় তাহলে আবার এভাবে রাজশাহীর কৃষকরা অনেক উপকৃত হবে। এটা যদি অব্যাহত থাকে, সেরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তো আমরা গ্রেটার রাজশাহী মিলে যে একটা আমাদের জরিপ আছে গত বছরে 7-7.5 কোটি টাকা, সেটা এবার মনে হয় আরও বেশি বাড়াই যাবে। যে দায়িত্বশীল বিভাগগুলো আছেন তারা এখন ওই আমের চাষাবাদের ট্রেনিং দেওয়া, আম ফ্রেশ আম রপ্তানি করবো, এটা না বাদ করে 40% অ্যাটলিস্ট এই প্রক্রিয়াকরণের জায়গায় ইনভেস্ট করা উচিত। তবে তীব্র গরমে গুটি ঝরা রোধে বাগানে নিয়মিত সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। বালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছি। ম্যানকোজেব এবং ইমিডাক্লোপিয়ার গ্রুপের ওই ওষুধ এখন স্প্রে করতে হবে একসাথে মিশ্রিত করে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্ববাজারে 2022 সালের পর সর্বোচ্চ দাম উঠেছে সূর্যমুখী তেলের। দাম বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $1359 বেশি। ইউক্রেনের যুদ্ধ ও বুলগেরিয়ার চরম আবহাওয়ার কারণে ফলন ঘাটতি ও সরবরাহ বিঘ্ন হয়ে দাম বেড়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। বিরূপ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে সূর্যমুখী তেলের দাম 65% বেড়েছে। এদিকে মালয়েশিয়ার পাম তেলের মূল্য কমার পূর্বাভাস দেওয়া হচ্ছে। 1% বেশি কমে প্রতি টনের দাম নামতে পারে $1017। এছাড়া বিশ্ববাজারে মাস ব্যবধানে চিনির দাম কমেছে 5%। কানাডার উপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে টেসলার বিরুদ্ধে যে কোনো সহিংসতাকে সন্ত্রাসবাদ বলে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর প্রশাসনিক দফতরগুলোর বন্ধ হওয়া ঠেকাতে সেপ্টেম্বর পর্যন্ত তহবিল দেওয়ার পক্ষে আইন পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। প্রথমে শুল্কারোপ এবং পরে সমঝোতা চুক্তি, এই যেন হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একমাত্র ভাষা। বাণিজ্য চুক্তির প্রস্তাব ছাড়া কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তার আগ্রাসী শুল্কারোপের ঝড়। মঙ্গলবার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রফতানির ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন। জবাবে সে দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক এবং মিনেসোটা অঙ্গরাজ্যে বিদ্যুৎ রফতানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। একই সঙ্গে অন্টারিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির প্রস্তাব দেন। তার এই প্রস্তাবে রাজি হয়ে দেশটির ওপর আরোপিত নতুন 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করে হোয়াইট হাউস। তবে বাণিজ্য যুদ্ধ বড় আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রে তেল রফতানি বন্ধের হুমকি দিয়েছেন কানাডার জ্বালানি মন্ত্রী জোনাথন উইলকিনসন। মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের আবারও প্রমাণ দিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী টেসলার ওপর যে কোনো ধরনের সহিংসতা মার্কিন আইন অনুযায়ী সন্ত্রাসবাদ বলে গণ্য করা হবে। এর মধ্যেই বাজেট ঘাটতির মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক দফতরগুলো বন্ধ হতে চলেছিল তাদের সেপ্টেম্বর পর্যন্ত তহবিল প্রদানের সিদ্ধান্ত পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যাংকগুলোতে উৎসব কেন্দ্রিক টাকা তোলার চাপ, কলমানির সুদ হার দাঁড়িয়েছে 10%। প্রয়োজনীয় তারল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। পলাতক এমপিদের আনা ল্যান্ড ক্রুজার কিনতে চায় চট্টগ্রাম বন্দর। প্রতিটির দাম 9.5 কোটি টাকার বেশি। দ্বিতীয় নিলাম হবে 30টি গাড়ির। এবং ঈদ ঘিরে বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের চাহিদা বেশি। মূল্য ছাড়ে নানা অফার বিক্রেতাদের। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।